பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12626 নিউডেলি இருந்து ডোলার। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি 25 দিন ভেলোরে কাটিয়ে আজকে কলকাতায় ফিরছি। আর এবার আমার ট্রেন জার্নি সফরের ট্রেন নাম্বার হচ্ছে 22-6-41 শালিমার এক্সপ্রেস, যেটা তিরুবনন্তপুরম থেকে শালিমার পর্যন্ত যায়। তো আগে এই ট্রেন নিয়ে ভিডিও করেছি আমি, আমার চ্যানেলে রয়েছে। গত বছর জুলাই মাসেই আমি এই ট্রেন করে কলকাতায় ফিরেছিলাম। তো এবার শরীর ভীষণ খারাপ, তোমরা তো জানোই, আগে ভিডিওতে শেয়ার করেছি। প্রচুর ট্রিটমেন্ট, প্রচুর টেস্ট, সব কিছু নিয়েই বাড়ি ফিরছি। জানি না কতটা ভিডিও কি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বা কত ভিডিওর মাধ্যমে কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তাও চেষ্টা করব। এখনই আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। এই আধা ঘন্টা স্টেশনে বসেই ভীষণ চেস্ট পেইন হচ্ছে, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, যতটা পারবো শেয়ার করতে থাকবো। দেখতে থাকো একটা লাইক দিয়ে। আজ ভিডিওর প্রথমেই কিছু মানুষকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। ডোরেমন, যার ভালো নাম হচ্ছে রাহুল, দুর্গাপুর থেকে; শৈলবালা, রূপালী টিউটোরিয়াল বাংলাদেশ থেকে; সুমনা পাল, সুস্মিতা শিবাঙ্গী, রেশমা আক্তারি, পপিস রূপকারণ থেকে পপি, সুস্মিতা দাস, অভিজিৎ চক্রবর্তী, মৈত্রী ভিউ থেকে মৈত্রী, মিমুস ওয়ান্ডারল্যান্ড থেকে মিমো, অভিজিৎ হাসান, অভিজিৎ ঘোষ এবং সুলতানা ব্লগ থেকে সুলতানা, বাংলাদেশ থেকে। আমার এই ট্রিটমেন্ট জার্নিতে সবসময় আমার পাশে থেকেছে, আমাকে ভরসা জুগিয়েছে। এনারা কমেন্টস করে বলেই এনাদের নামটা বলতে পারলাম। অনেকেই জানি আমাকে সাপোর্ট করো তোমরা, কিন্তু তাদের নাম বলতে পারলাম না। তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। ট্রেনে উঠতে না উঠতেই প্রথম যে সমস্যাটা ছিল, কোচ অ্যাটেন্ডার ছিল নিখোঁজ। অনেক অভিযোগ করার পর কোচ অ্যাটেন্ডারকে আনা হয়েছে, বালিশের কাভার চেঞ্জ করানো হচ্ছে এবং যেগুলো হয় বেডশিট, কম্বল, এগুলো নেওয়া হচ্ছে। না রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছি, না ঠিকমতো খেতে পেরেছি। তো ট্রেনে উঠেই নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, লিকার চা, আর নিয়ে নিয়েছি ম্যাগিটা তো আমি হোটেল থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম ডিম আলু দিয়ে। মানুষ যখন নিজের অপছন্দের জিনিসটা খায় না, তার খাবার সময় মুখের রিয়াকশানটা ঠিক এরকমই হয়। মুড়ি প্রিয় মানুষ ম্যাগির কদর আর কী বুঝবে? দেখো কীভাবে খাচ্ছে। ম্যাগি খেয়ে তার পোষায়নি, শেষে পরোটা আলুর দম বের করে নিয়েছে। এরপর স্যারের রিয়াকশানটা দেখো। এটা কেমন হয়েছে? খুব সুন্দর না? নিজে বানিয়েছে বলে। জানি তো, হেভি টেস্ট। মুড়ি দিয়ে ভালো লাগে। সব জিনিস মুড়ি দিয়ে ভালো লাগে। ব্রেকফাস্ট করে কারোর আর বসে থাকার ক্ষমতা নেই, একটু না শুলে সত্যি আর হচ্ছে না। এদিকে মেয়ে তো শুয়ে পড়েছে, আমি আমার বেডটা রেডি করে নিয়েছি। যেহেতু আমি লোয়ার বাথ পেয়েছি, আমি আর মা লোয়ার বাথ, মেয়ে মিডিল বাথ। আর চাদরগুলো এত পরিষ্কার, একদম নতুন সাদা চাদর। আমার তো একদম দিল খুশ হয়ে গেছে দেখে। এবার বাই চান্স তৎকাল প্রিমিয়ামে ভালো সিট পেয়ে গেছি। এদিকে 25, 26, 27, এদিকে 28, দুটো লোয়ার, একটা মিডিল, একটা আপার। সাংঘাতিকভাবে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো এই মাসির গলার আওয়াজে। বিক্রি করছিল মটর ভাজা আর বাদাম ভাজা, যা টেস্টি ছিল দুটো, বলার মতো নয়। আমার অবস্থা দেখো, পাগলের মতো। বিজয়বাড়া স্টেশনে নেমেছি, দুজনে একটু পিয়ারা নিলাম আর মেয়ের জন্য কোল্ড কফি। সাংঘাতিক ঘুমিয়েছি, সেই 9টা থেকে ঘুমিয়েছি, 3:30টার সময় উঠলাম। উঠে এখন এই টুকিটাকি জিনিসপত্র কিনে নিলাম। ম্যাডাম শুয়ে আছে, এখনো উঠতে চাইছে না। বাবাই খা, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। না খেয়ে থাকবি তুই? তোর জন্য অন্য কিছুই এনেছি, দেখ। হ্যাঁ, ঘড়িতে বাজে 4টেই। বিজয়বাড়া থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন আমরা করছি লাঞ্চ। এত ঘুমিয়েছি। তো আমরা তো পরোটা আলুর দম খাচ্ছি, আর এই উৎসাহ খাচ্ছেন ম্যাগি দিয়ে আলুর দম। নিয়ে বসেছি 1 প্লাস্টিক আঙুর। গতকাল এই আঙুরগুলো মা ভেলোরের মেন বাজার থেকে কিনে এনেছিল। এই আঙুর খেতে আমার দারুণ লাগে। এখন বসে পড়েছি, আঙুরগুলো খাবো।
আর বসে থাকতে পারছি না, আবার শুয়ে পড়েছি। যদি রাতে খিদে পায় তাহলে উঠে খাবো, নাহলে ব্যাস আবার কাল সকালে দেখা হচ্ছে। তো একবার টয়লেটে গেছিলাম, টয়লেটে মোটামুটি পরিষ্কার রয়েছে, যেটা ইন্ডিয়ানটা, ওয়েস্টার্নটা যাওয়া যাচ্ছে না, কারণ ওই কোমরের মানে কোমরটাই ভাঙা, তার ফলে একদম নোংরা হয়ে আছে, তাই গেলাম না। এই সাইডেরটা, ওই সাইডে এখনও দেখিনি। আর এমনিতেও আমি ট্রেনে টয়লেট খুব একটা ইউজ করি না। দেখে কেউ বলবে এটা এসি কোচ, দেখে মনে হচ্ছে স্লিপার কোচ। কি বলবো, পুরো বাথরুমের কাছে এরাম বস্তায় বস্তায় জিনিস ভরা, একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়া যাবে না, এরম একটা পরিস্থিতি। বাথরুমের সামনে, বেসিনের সামনে, সব জায়গায় এরম বড় বড় বস্তা ভর্তি। ইভেন মানে গেটের সামনেও বড় বড় বস্তা লাগানো, জানি না কেন। শরীরটা ভীষণ খারাপ লাগছে বলে গৌতমবাবু আমাকে ফ্রেশ এয়ার নেওয়ার জন্যে এই বাইরেটা নিয়ে এসে, ওদিকে যেও না, এই দরজার কাছে নিয়ে এসেছে। তো এখানে ফ্রেশ এয়ার নেওয়ার থেকে টয়লেটের যা গন্ধ, মানে সে আমি বলে বোঝাতে পারবো না। আর ফ্রেশ এয়ার আর নাকে যাচ্ছে না, টয়লেটের গন্ধই নাকে আসছে। তো গৌতম বলে একটু কিছুক্ষণ দাঁড়াবার জন্য। ভীষণ চেস্ট পেন হচ্ছে, এই যেই হাতটায় ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেটা ভীষণ পেন হচ্ছে। আর সবথেকে বড় কথা, কালকে হসপিটাল হাত থেকে আসার পর থেকে রেস্ট পাইনি। বাড়ি ফিরবো বলে লাগেজ গোছানো, টুকিটাকি কাজকর্ম, সকালবেলা থেকে মানে ভোরবেলা, সারা রাত ঘুম হয়নি, ভোরবেলা থেকে গৌতমবাবুর সাথে একটু হাতে হাতে যেটুকু রান্নাবান্না করা, আবার লাগেজ টাগেজ গোছানো, একদমই রেস্ট পাইনি। এই ভ্যাকসিনটা করে যদি একটু রেস্ট পেতাম তাহলে ভালো হতো। তো তার জন্য শরীরটা আজকে ভীষণ খারাপ। যাই হোক, কষ্ট করে মনমাট কালকে কলকাতা পৌঁছাতে পারলেই ভালো, কারণ কলকাতায় গিয়ে আবার আমার 3 মাস পরে আবার রিটার্ন আসতে হবে ভেলোর, যেহেতু একটা বিশাল টেনশন নিয়েই কলকাতায় ফিরছি। আর যেটুকু দেখলাম ট্রেনটা সব কিছুই ঠিক আছে, এই ট্রেনটা ঠিক টাইমিংও দেয়, এখন অবধি লেট চলছে না। কিন্তু ওয়েস্টার্ন টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ, একটাও ওয়েস্টার্ন টয়লেট ঠিক নেই। বাংলা যেটা আছে ইন্ডিয়ান, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওয়েস্টার্নগুলো অবস্থা খুব খারাপ। আর একটা কোচ থেকে আরেকটা কোচে যাবো, সেই জায়গা পুরো আটকানো, মানে এই কোচে যদি টয়লেট খারাপ, আমি অন্য কোচটায় যাবো, ইউজ করবো, সেটা করার মতো অবস্থায় নেই। তোমাদের তো দেখালাম এইরকম অবস্থা। আর কি বলবো, কাশিটাও আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, যতক্ষণ না মেডিসিন করবে কাশিও থামবে না। সবথেকে বড় কথা, আমি একটাই ভুল করেছি, গতকাল থেকে যদি মেডিসিনটা স্টার্ট করে দিতাম হয়তো এই কষ্টটা হতো না। আমি ভাবলাম যে মেডিসিনগুলো ট্রেনে কীভাবে খাবো বা কীভাবে কী করবো, সবটাই কলকাতায় গিয়ে শুরু করবো, সেটাই আমার ভুল ডিসিশন হয়েছে। আপাতত কিছু করার নেই, কষ্ট করেই আমাকে কলকাতায় ফিরতে হবে। মেয়ে একদম আমার মতো, না খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু ট্রেনের প্যান্টিকারের খাবার খাবে না। শেষে ওর বাবার সাথে আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে, এটাই আজকে ওদের রাতের ডিনার। আর আমি কিছু খাবো না। এখানে গৌতম মায়ের জন্য একটু মুড়ি মাখছে, মাও বললো রাতে মুড়ি খেয়ে নেবে, ট্রেনের খাবার খাবে না। তো মা আলুর দম দিয়ে খায়নি, একটু পেঁয়াজ শসা দিয়েই মুড়িটা মেখে দিচ্ছে গৌতম। গুড মর্নিং। আজকে এখনও অবধি প্রায় 24 ঘন্টা হয়ে গেল আমি ট্রেনে রয়েছি। আর জার্নিটা এখনও শেষ হতে প্রায় আরও ক ঘন্টা হবে, প্রায় 7 ঘন্টা হবে। এখন অবধি ট্রেন খুব একটা খারাপ যাচ্ছে না, যদি সব ঠিকঠাক থাকে আশা করি 2টোর মধ্যে শালিমারে নেমে যাবো, তাই তো? কারণ আমার ওই ফোনের অ্যাপটা নেই, তাই গৌতমবাবুকে বারবার করে জিজ্ঞাসা করতে হচ্ছে। কতক্ষণ বাড়ি পৌঁছাবো আর ভালো লাগবে না। আজকে নিয়ে 26টা দিন আমি বাড়ি ছাড়া, জানি না এই অভিশাপ আমি কবে কাটিয়ে উঠতে পারবো, আর ভালো লাগছে না। গৌতমের বক্তব্য, ট্রেন 1.5 ঘন্টা মতো লেট চলছে, 1.5 ঘন্টা মতো লেট চলছে। এখন আমরা বালাসরে ঢুকছি। শুধু মুড়ি খেয়ে যাচ্ছে। যত উড়িষ্যা বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলের দিকে ট্রেন ঢুকছে, তত ওই ট্রেন লেট। এখনও খড়গপুর পৌঁছাতে পারিনি, তার আগে ট্রেন দাঁড়িয়ে পড়েছে।
ট্রেন যে কতটা মানে লেটে গিয়ে আমরা শালিমারে পৌঁছাবো তার নেই ঠিক। এখন বুঝতে পারছি না শালিমারে নামবো না সাঁতরাগাছি নামবো, সেটা একটু কনফিউজ হয়ে আছি। শেষ অবধি ডিসিশন নেব। আর আমার তো একদম কিছুই ভালো লাগছে না, এখন আমার মাথা যন্ত্রণা করছে, এই জায়গাটা যন্ত্রণা করছে। আমি গৌতমকে বললাম মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে ঢুকতে আমার 3 নম্বর চোখটা খুলে যাবে। এই তোমাদের গৌতমদা, গৌতম 3 নম্বর চোখটা খুললে কী হবে? হ্যাঁ বিক্রি করে দেবো। কী পাচ্ছে কথাবার্তা, শুধু উল্টোপাল্টা কথাবার্তা। তো যাই হোক, এখন অপেক্ষা কতটা লেটে কলকাতায় পৌঁছাচ্ছি। ট্রেনটা যতটা মানে শালিমারের দিকে এগোচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলে যত ঢুকছে ট্রেন ততই নোংরা হয়ে যাচ্ছে। সে ফ্লোর থেকে হোক, কোচগুলো হোক, সব এভরিথিং একদম নোংরা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আর অনেকের একটা ধারণা ছিল এই ট্রেনে প্যান্টিকার নেই, এটা কিন্তু ভুল ধারণা। এই ট্রেনেও প্যান্টিকার রয়েছে। প্যান্টিকার না থাকলে এই 3 দিনের জার্নি যে কী করে হবে, ট্রেনটা পুরো 3 দিন জার্নি করে কলকাতায় পৌঁছায়। তো সুতরাং প্যান্টিকার না থাকলে তো অসুবিধাই আছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি এই ট্রেনটায় প্যান্টিকার আছে কি নেই। তো এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে। আর একটা জিনিস, এই ট্রেনটা যেটুকু মানে ধরো ওই কাঠপাট্টি থেকে যেটা হয় আর রেণুগুন্ডা বা রেণুগুন্ডা আর তিরুপতি, এই যে স্টেশনগুলো, এই স্টেশনগুলো কিন্তু এই ট্রেনটা দেয় না। এবং ডিরেক্ট ওই কাঠপাট্টি হয়ে অন্য লাইন হয়ে বিজয়বাড়ায় ঢোকে। তারপর বিজয়বাড়া থেকে যে লাইনটায় মনমাড ওয়েস্ট বেঙ্গলে আসে সেই লাইনেই আসে ট্রেনটা। কিন্তু রুটটা আমি দেখলাম কাঠপাট্টি হয়ে বিজয়বাড়ার যে রুটটা, এটা একটু আলাদা। এটা এসএমবিটি যে রুটটায় যায় সেই রুটে যায় না। তো আর বিজয়বাড়া থেকে ওয়েস্ট বেঙ্গলের যে রুটটা সেটা একদম সেম রুটই থাকে। তো আপাতত আমি তো অত বুঝি না, যেইটুকু ভিডিও করতে করতে যেটুকু বুঝতে পারি, যেটুকু আইডিয়া, এই অসুস্থতার কারণে এত দূরে আসা এবং একটু একটু করে ভিডিও শেয়ার করা, যেটুকু নিজে বুঝতে পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। অত অভিজ্ঞ আমি নই। অনেকেই ভুল ত্রুটি ধরতে পারবে বা অনেকেই ভুল ত্রুটি ধরে প্রশ্ন করো। তো যেটুকু জানি সেটুকুর বেশি তো আমি জানাতেও পারবো না, আর যেটা জানি না তার জন্য প্রথম থেকেই আমি সরি। পুরি সবজি খাবে? তোমায় দেখাবো, কি করে দেখাবো বলো? পুরি সবজি কি খাবো বুঝতেই পারছি না। লাল লাল মোচার চপটা টেস্ট করি। হ্যাঁ, মোচা পেয়েছি দেখতে। তোমার খাবে মোচার চপ? দাও দেখি ওখানে। আর ওইগুলো কি লম্বা লম্বা? এগুলো আলুর চপ। লম্বা আলুর চপ। এতক্ষণ পর আমার ম্যাডাম উঠেছে ঘুম থেকে। বাবাই বাবাই হ্যাঁ বাবাই, সবাইকে একটু হাই বল, এতক্ষণ ধরে ঘুমালি, একটু হাই বল। এই ছিল না, ডিম সিদ্ধ করে এনেছি, এখন এই ডিমগুলো ছাড়াবো। হ্যালো, একটু গোলমরিচ দাও। আমার হাতেই দিয়ে দিতে ইচ্ছে সব। কোথায় পড়বে বলো? ব্যাস ব্যাস, ডিম খান, ডিম 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 খান। আমি একটু ঘুম ঘুম এসে দাদার ঘুগনি, দিদির ঘুগনি নয়। দীর্ঘ প্রতীক্ষার পর মেছেদা থেকে ঘুগনি, উফ দেখেই জিভে জল। থ্যাংক ইউ। টক দেবো নাকি? একটু টক। আমার 1 প্লেট খাওয়া হয়ে গেছে, 1 প্লেট না 1 বাটি, আবার অ্যাডভান্স 1 বাটি নিয়ে নিয়েছি। বাংলার এই স্বাদ ওই সাউথের ইডলি ধোসা কখনো ফুলফিল করতে পারে না। মানে এই যে ঘুগনি খাচ্ছি, উফ, তার সাথে টক, পেঁয়াজ শশার একটা স্যালাড, দারুণ, একদম এনার্জি পেয়ে যাচ্ছি, ফুল অন এনার্জি। এদিকে আমার ফোনের এনার্জি শেষ, 10% চার্জ। প্রায় 1 ঘন্টা হলো ট্রেন একটা জায়গায় আটকে আছে, এখনও সাঁতরাগাছি ঢুকতে পারিনি, সাঁতরাগাছির ঠিক আগে। তো আজকের যেটুকু লেট চলছিল আরও লেট হয়ে যাবে যেতে যেতে। আমাদের অলরেডি 12:30টায় আমাদের নামার কথা ছিল শালিমার, তো এখন ঘড়িতে বাজে 2টো, এখনও আমরা সাঁতরাগাছি পৌঁছাতে পারিনি। আর এই ট্রেনে আরেকটা জিনিস যেটা হলো, প্রত্যেকটা ট্রেনে নামার আগে দেখবে সাফাই কর্মীরা বা যারাই পেট্রোল দেয় সেই স্টাফরা এসে টাকা পয়সা টিপস চায়, টাকা পয়সা বলাটা বলে টিপস চায়।
কিন্তু এই ট্রেনে কিন্তু টিপস নেওয়া হয়নি। কেউ কোনো সাফাই কর্মী হোক বা কোচ অ্যাটেন্ডার হোক, কেউ টিপস নিতে আসেনি। আর সবথেকে বড় কথা দেখলাম, সব সাফাই কর্মীদের গেঞ্জিতেই লেখা আছে প্লিজ নো টিপস। এটা লক্ষ্যই করেছিলাম, তখনই বুঝেছিলাম হয়তো টিপস নেবে না, আর সত্যি সেটাই হয়েছে। কোনো স্টাফই কোনোভাবেই টিপস নেয়নি আমাদের কাছ থেকে। এখন শুধু অপেক্ষা, দেখি কতক্ষণে শালিমার পৌঁছানো যায়। আর শালিমার থেকে নিজের বাড়িতে একটা জায়গায়, এই যে মানে ঘরের কাছে এসে আর একটা জায়গায় আটকে থাকা, মানে এইটাই ভীষণ বেদনাদায়ক আমার। এই মানে ঠিক এই খড়গপুরের পর থেকে ট্রেন এতটাই স্লো হয়ে যায়, তারপর এই সাঁতরাগাছি থেকে হাওড়ার একটা ডিস্টেন্স এতটা সময় লেগে যায় প্রত্যেকবার যেটা হয়। এবার তো ধরো হাওড়ায় যাচ্ছি না, সাঁতরাগাছি থেকে শালিমার দিকে চলে যাবে, তো সেই একই অনুভূতি প্রত্যেকবারই হয়। তো প্রত্যেকবার মেয়েটা যেহেতু কলকাতা থাকে বলে একটা বেশি প্রাণ ছটফট করে যে কতক্ষণে মেয়েকে দেখবো। এবার যাই হোক, মেয়েটা সাথে আছে তাই অত টেনশন নেই, তিনজনেই একসাথে আছি, অসুবিধার কিছুই নেই। এত দূর এসে গেছি, পৌঁছে তো যাবোই ঘরে। আর ঘরে গেলে আমার ছোট ছোট ছানাপোনাদের সাথে প্রায় 1 মাস পর দেখা হবে। আদৌ তারা আমাকে চিনতে পারবে কিনা জানি না, কিন্তু প্রতি রাতে তারা আমার বাড়িতেই থাকে। আমার ভাগনাকে বলে আসা হয়েছিল, আমার ভাগনার কাছেই খাওয়া দাওয়া করে এবং আমার বাড়িতেই থাকে। তো এইদিকে ওদের আশ্রয়টা কিন্তু হারায়নি, মালিক পাল্টে গেছে ওদের। আমার বদলে আমার ভাগনা ওদের দায়িত্ব নিয়েছে যথারীতি। আজকের আমি খুব এক্সাইটেড, একটু আগেই ভাগনা ফোন করেছিল, বললো ওরা সব ঠিকই আছে। কালকেরও ভীষণ দৌড়াত্তি করেছে ওরা সব কটা। তো যা গিয়ে দেখবো ছানাপোনাগুলো আমাকে চিনতে পারে কি না, ওদের জন্যও আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এতদিন ওদের পরিবর্তে ভেলোরের যত কালু লালু ভুলু ছিল সবার সাথে আমি ঘুরে বেরিয়েছি বলতে গেলে। হ্যাঁ, তো সবার সাথে আমার লালু ভুলুদের সাথে প্রত্যেক জায়গায় একটা আলাদাই সম্পর্ক হয়ে যায়। তাদের খেতে দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের ছানাদের আদর করা, এটা তো আমি করেই থাকি। তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়। তো 3 ঘন্টা ট্রেন লেট ছিল। 3 ঘন্টা লেট দূরপাল্লা ট্রেনে কোনো ব্যাপারই নয়, এটা তো হয়েই থাকে। আর এখন নেমে পড়েছি, যেহেতু ফার্স্ট টাইম শালিমার স্টেশনে নেমেছি, বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব। তো গৌতমবাবু একটু চারিদিকটা দেখছে, দেখি রাস্তা খুঁজে পাই কি না। অবশেষে নিজের ঘরে ফিরে এসেছি। এর মতো শান্তি কোথাও নেই। শরীরটা ভীষণ খারাপ লাগছে অত বড় বড় লাগেজগুলো টেনে। মাথাটা তো আর এমনি তো ট্রেনে চললে আমার মাথা এরম হতে থাকে। 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল শালিমারে, যেহেতু ফার্স্ট টাইম ওইখান থেকে 1 নম্বরে আসলাম। ওইখান থেকে যে গাড়ি নিতে আমাদের যা কষ্ট হয়েছে, প্রথমত ক্যাব বুক হচ্ছিলই না, যতবার বুক করছি ওরা বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। তারপরে ওইখানে যে ওদের মানে গাড়িওয়ালাদের বিশাল বড় সংগঠন, বিশাল দাপট, অন্য কোনো গাড়িকে মানে গাড়িতে উঠতেই দিচ্ছে না। ওরা যারা কথা বলছে তারাই সেই টাকা হ্যানা ত্যানা, ইভেন টোটোওয়ালাগুলোরও কি দৌড়াত্তি মানে ভাবা যায় না। লাস্টে অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে একটা গাড়ি পেয়েছি, নিল 600 টাকা, বা অবশেষে বাড়ি এসে পৌঁছেছি অনেক কষ্টের পর। যাই হোক, মনে হলো যে হাওড়াটাই বেস্ট। হাওড়া থেকে বেশ সুন্দর করে ক্যাব বুক করা যায়, ইয়াত্রী সাথী বুক করে আসা যায়, ওরাও সেটা হেল্প করে। কিন্তু আর কি বলবো, আমার ছানাপোনারা খুব জ্বালাচ্ছে। আর ঘরের চারিদিকে যাবো, সেখানে ঝড় বৃষ্টি হয়েছে, কি হয়ে আছে আমার ঘর বলার মতো না। ধুলো জমে আছে, আর ঘরের চারিদিকে এত নোংরা। পিছনের গলিটাকে 4টে ছানা মিলে যা নোংরা করেছে বলার মতো না। সামনেও খুব খারাপ অবস্থা। মিষ্টি কই? মিষ্টি আছো। উলে বাবালে কি হয়েছে? আছো উলে বাবালে ছোনা। দেখো ঠিক চলে এসেছে, আমি ভেবেছিলাম ভুলে যাবে, আওয়াজ দিচ্ছে দেখো। এই আমার গুড় আর মিষ্টি। আচ্ছা উলে বাবালে, কোথায় কাদা পায়, আমার জামা নোংরা হয়ে গেল লে বাবা। বলে বাবালে এবার জামা তো নোংরা, তো আদর করছি। এই তো গাছ থেকে খেতে দেবো, খুব কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার জামাটা একটু ছেড়ে দাও, ছুড়ে যাবে। ওরে বাবা রে, জামা ধরেই রেখেছে দেখো, ছাড়ো। যাই হোক, বা স্নান টান করে একটু ফ্রেশ হই, আমরা সবাই দুলছি। ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।